আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। পুরোটা সংবাদ জুড়ে আপনাদের সাথে রয়েছে আমি নুসরাত সুজানা। অন্তর্বর্তী সরকারের আমলে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে বলেও জানান তিনি। এদিকে কুমিল্লায় সেনা হেফাজতে যুবদল নেতা মৃত্যুর ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকার। এ ঘটনায় সেনা ক্যাম্প কমান্ডারকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন বিস্তারিত। মাত্র 6 দিন আগে মারা গেছে বাবা। শুক্রবার তার কুলখানির সেই প্রস্তুতি চলছিল, কিন্তু বৃহস্পতিবার গভীর রাতে যৌথ বাহিনীর সদস্য পরিচয়ে তুলে নিয়ে যায় কুমিল্লার যুবদল নেতা তৌহিদুল ইসলামকে। সাদা পোশাকধারী লোকজন বাসা থেকে তুলে নিয়ে নির্যাতন চালিয়ে হত্যা করেছে বলে অভিযোগ তার পরিবারের। শোকের সাগরে ভাসছে এখন যুবদল নেতার পরিবার। কুমিল্লা সেনা হেফাজতে যুবদল নেতার মৃত্যুর ঘটনায় নিন্দা জানিয়ে দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার এক বিবৃতিতে বলা হয়, মানবাধিকার রক্ষা এ সরকারের মূল লক্ষ্য। এদিকে কুমিল্লার যৌথ বাহিনীর অভিযানে বেসামরিক ব্যক্তির মৃত্যু অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক বলে বিবৃতি প্রকাশ করেছে আইএসপিআর। ক্যাম্প কমান্ডারকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার এবং মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনে উচ্চ পদস্থ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে দোষী সাব্যস্ত ব্যক্তিদের বিরুদ্ধে সেনা আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও উল্লেখ করা হয়। আর বিএনপি মহাসচিব বলেছেন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে এক যুগেরও বেশি সময় ধরে আন্দোলন করছে বিএনপি। আওয়ামী লীগ পতনের পর যৌথ বাহিনীর নির্যাতনে যুবদল নেতার মৃত্যুতে হতাশা প্রকাশ করে জড়িতদের শাস্তির দাবি জানান মির্জা ফখরুল। গতকাল কুমিল্লায় আমাদের যুবদলের এক নেতাকে তুলে নিয়ে যাওয়ার পরে যৌথ বাহিনী সে তারপর সকালে মারা গেছে। আমরা পরিষ্কার করে বলতে চাই, এই ধরনের ঘটনা যেন পুনরাবৃত্তি না হয়। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে অবশ্যই বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আমরা আর এক্সট্রা জুডিশিয়াল কিলিং দেখতে চাই না। মির্জা ফখরুল বলেন, আর একটিও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড দেখতে চায় না বিএনপি। বাংলাদেশে আইনের শাসন, ন্যায় বিচার প্রতিষ্ঠার লড়াই অব্যাহত থাকবে বলেও জানান বিএনপি মহাসচিব। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। অতীতের সব গুম খুন গণহত্যার বিচার করতে হবে। প্রতিহিংসার জন্য নয়, মানব সমাজকে কলঙ্কমুক্ত করার জন্যই এসব ঘটনার বিচার করতে হবে, এমন মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে সুনামগঞ্জের সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা জামায়াতের কর্মী সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন। এ সময় দলটির সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী মোহাম্মদ শিশির মনির, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মোহাম্মদ সেলিম উদ্দিন সহ দলের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এবং যাদেরকে গুম করা হয়েছিল এবং এখনো গুম করে রাখা হয়েছে, এর দুটি অপরাধের অবশ্যই বিচার হওয়া লাগবে। কুমিল্লার নাঙ্গলকোটে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছে। তার নাম মোহাম্মদ সেলিম ভুঁইয়া। তিনি হেসাখাল ইউপির স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছিলেন। শনিবার বিকেল 3টার দিকে উপজেলার বাঙ্গোট্টা বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, বাঙ্গোট্টা বিএনপির উপজেলা সভাপতি মোবাশ্বের আলম ভুঁইয়ার একটি সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ওই সময় সাবেক এমপি আব্দুল গফুর ভুঁইয়া সমর্থিতরা একটি গাড়ি বহর বাঙ্গোট্টা বাজার অতিক্রম করার সময় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধলে সেলিমের মৃত্যু হয়। এদিকে সাবেক এমপি আব্দুল গফুর ভুঁইয়া নিহত সেলিমকে তার কর্মী বলে দাবি করেছেন। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। রাজনীতিতে মত ও দ্বিমত থাকতেই পারে, আলোচনার মাধ্যমে সেসবের সমাধান করা সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় দলীয় নেতাকর্মীদের জনগণের পাশে থেকে তাদের মন জয় করার আহ্বান জানান তিনি। সেই সাথে 31 দফার যৌক্তিকতা মানুষের কাছে পৌঁছে দেওয়ার নির্দেশনা দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। রিপোর্ট করছেন সুফিয়ান ফারাবি। ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে হাজারো নেতাকর্মীর ভিড়। জেলার বিভিন্ন অঞ্চল থেকে জনস্রোত এসে মিলিত হয়েছে সম্মেলনে।
আপনাদের সামনে বক্তব্য রাখবেন। বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ও বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। তারা বলেন, নির্বাচিত সরকার দেশের দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত ঘরে ফেরার সুযোগ নেই বিএনপির নেতাকর্মীদের। জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, আলোচনার মাধ্যমে রাজনৈতিক অঙ্গনে চলমান মত-দ্বিমত নিরসন করা সম্ভব। আজকে যদি আমরা শুধুমাত্র নিজেদের স্বার্থ রক্ষার জন্য যদি তর্ক বিতর্কে লিপ্ত থাকি, সবচেয়ে বড় লাভবান কে হবে? সবচেয়ে বড় লাভবান হবে সেই পালিয়ে যাওয়া স্বৈরাচার হবে সবচেয়ে বড় লাভবান। বিভিন্ন বিষয় থাকতেই পারে, কিন্তু সেই বিষয়গুলো আমরা আলোচনার মাধ্যমে সমাধান করতে সক্ষম। সেই বিষয়গুলো নিয়ে যদি মাত্রা অতিরিক্ত আলোচনা করি আমরা, তাহলে রাষ্ট্র পুনর্গঠন থেকে আমরা পিছিয়ে যাব। দেশের গণতন্ত্রমনা সকল রাজনৈতিক দলগুলোকে বৃহত্তর প্রশ্নে এক থাকার আহ্বান জানান তারেক রহমান। যদি এই দেশের মানুষকে রক্ষা করতে হয়, সর্বোপরি বাংলাদেশকে যদি রক্ষা করতে হয়, তাহলে আমাদের সকলকে যে কোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকতে হবে। এছাড়া দলীয় নেতাকর্মীদের মানুষের পাশে থাকার মাধ্যমে তাদের মন জয় করার আহ্বান জানান তিনি। ঐক্য ছাড়া কোনো কাজ আমরা সফল হতে পারবো না। সুফিয়ান ফারাবি, আরটিভি, ঢাকা। শেখ হাসিনা পালিয়ে গেলেও দেশকে ধ্বংস করে দিয়ে গেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে ক্ষমতায় থেকে কারো দল গঠনকে বিএনপি সমর্থন করে না বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। দ্রব্যমূল্য কমানোর আহ্বান জানিয়েছেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। এয়ার বাদলের রিপোর্টে দেখুন এর বিস্তারিত। দলে যেন আওয়ামী লীগের প্রেতাত্মারা ঢুকতে না পারে সে বিষয়ে সজাগ থাকতে নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রাজধানীর উত্তরায় দোয়া মাহফিল ও দরিদ্রদের মধ্যে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি আরও বলেন, শেখ হাসিনার তৈরি করা জঞ্জাল সরিয়ে সংস্কার করে অন্তর্বর্তী সরকারের কাছে নির্বাচন চায় জনগণ। এই যে এত জঞ্জাল তৈরি করেছে হাসিনা, দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে, বিচার ব্যবস্থা ধ্বংস করেছে, এটাকে ন্যূনতম ঠিক করে সংস্কার করে সে নির্বাচন দেবে তারা। জাতীয় প্রেস ক্লাবে জিয়াউর রহমান সমাজ কল্যাণ ফোরামের আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, ক্ষমতায় থেকে কেউ দল গঠন করলে তাতে সমর্থন দেবেন না তারা। আমরা তো চাই তরুণ প্রজন্ম এগিয়ে আসুক। আপনারা নিশ্চয়ই আপনারা ছেড়ে দেন উপদেষ্টা পদ, ছেড়ে দিয়ে আপনারা জনগণের সাথে কাজ করেন। আপনারা দল অবশ্যই করবেন, কেন করবেন না? দল করবেন, ক্ষমতায় আসবেন, কোনো আপত্তি নেই। নয়াপল্টনে ভাসানী মিলনায়তনে আরেক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, অন্তর্বর্তী সরকারকে অত্যন্ত সতর্কতার সাথে রাষ্ট্র পরিচালনা করতে হবে। আমরা 5ই আগস্টের অর্জনকে যাতে একটা সমন্বিত করতে পারি, মানুষ তার মত প্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে সে কখনোই আইন শৃঙ্খলা বাহিনীর টর্চারের মুখোমুখি হবে না, সেই বাংলাদেশ আমরা গড়ব। অন্যদিকে সমসাময়িক বিষয় নিয়ে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে লিয়াজো কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও লিয়াজো কমিটির প্রধান নজরুল ইসলাম খান জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে এ বৈঠক করেন। বৈঠকে জাতীয় নির্বাচন সহ চলমান ইস্যু নিয়ে আলোচনা হয়। আর বাদল, আরটিভি, ঢাকা। অমর একুশে বইমেলা উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে বাঙালির প্রাণের বইমেলা উদ্বোধন করে তিনি বলেন, গণঅভ্যুত্থান এবারের বইমেলায় নতুন তাৎপর্য নিয়ে এসেছে। জুলাই অভ্যুত্থানে দেশের সাহসী তরুণদের আত্মত্যাগ বিশ্বকে চমকে দিয়েছে। অনুষ্ঠানে 7 জনের হাতে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার তুলে দেন প্রধান উপদেষ্টা। সাদিয়া কানিজের রিপোর্ট। জুলাই গণঅভ্যুত্থান নতুন বাংলাদেশ বিনির্মাণ প্রতিপাদ্যে শুরু হলো এবারের অমর একুশে গ্রন্থমেলা। বাংলা একাডেমি প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একুশের চেতনা প্রজন্মের পর প্রজন্ম বিস্তৃত হয়েছে, যার উদাহরণ জুলাই গণঅভ্যুত্থান। ছাত্র জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের মধ্য দিয়ে জাতির ঘাড়ে দীর্ঘ 16 বছর ধরে চেপে থাকা স্বৈরাচারী সরকারের পতন ঘটেছে। আমাদের সাহসী তরুণদের এই অভূতপূর্ব আত্মত্যাগ বিশ্বকে চমকে দিয়েছে।
মাত্র 6 মাস আগে জুলাই অভ্যুত্থান জাতিকে ঐতিহাসিক গভীরতায় ঐক্যবদ্ধ করে দিয়েছে বলে মন্তব্য করেন ডক্টর ইউনূস। আমরা অর্থনৈতিক, রাজনৈতিক, প্রাতিষ্ঠানিক এবং মানবিক দিক থেকে বিধ্বস্ত এক দেশকে দ্রুততম গতিতে আবার উদ্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর জন্য তৈরি করার প্রস্তুতি নিতে সাহস খুঁজে পেয়েছি। এ সময় 7 জন বিজয়ী লেখকের হাতে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2024 তুলে দেন প্রধান উপদেষ্টা। এবার বইমেলায় 108টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এর মধ্যে বাংলা একাডেমি প্রাঙ্গণে 99টি আর সোহরাওয়ার্দী উদ্যানে থাকছে 609টি। ফেব্রুয়ারি মাস জুড়ে প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 9টা আর সরকারি ছুটির দিনে বেলা 11টা থেকে রাত 9টা পর্যন্ত প্রাণের মেলা উন্মুক্ত থাকবে। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থান নতুন বাংলাদেশ নির্মাণ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুরু হয়েছে অমর একুশে বইমেলা 2025। মাসব্যাপী বই নিয়ে আয়োজনের জন্য বছর জুড়ে অপেক্ষায় থাকেন পাঠক, লেখক ও প্রকাশক। বিগত এক দশকের মতো এবারও বইমেলা হচ্ছে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে। এবারের মেলায় বাড়ানো হয়েছে স্টলের সংখ্যা। মেলায় অংশ নিচ্ছে 708টি প্রকাশনা প্রতিষ্ঠান। গত বছর এর সংখ্যা ছিল 635। থাকছে জুলাই চত্বরও। প্রথম দিনে কিছুটা কম ছিল পাঠকদের সংখ্যা। সব ইতিহাসটা যেন এবং সুন্দর মতো সব সঠিক ইতিহাসটা যেন বইয়ের পাতায় যেন লেখা থাকে, মানে একটু কাব্যিক ভাষায়, যেন এইটাই আমি প্রত্যাশা করতেছি। আজকে তো প্রথম দিন, ভালো লাগছে। আজকে অনেকটা মানে প্রথম দিন, আর আমি বইমেলায় প্রতি বছরই আসি, আমার কাছে খুবই ভালো লাগে। এই ইতিহাসগুলো যাতে বিকৃত না হয় এজন্য যত দ্রুত সম্ভব এই গণ অভ্যুত্থান নিয়ে বই লেখা উচিত। গণ অভ্যুত্থান নিয়ে অনেক বই আসছে, আমাদের অনেক বই এখন কার্যক্রম চলতেছে, এখন পর্যন্ত নিয়ে আসতে পারি। প্রথম দিন তো আপনারা দোয়া করবেন যাতে আমি ভবিষ্যতে আরও এরকম সুন্দর কবিতার বই পাঠকদেরকে উপহার দিতে পারি। লাখো মুসল্লির উপস্থিতিতে টঙ্গীর তুরাগ তীরে চলছে 58তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ। ফজরের পর থেকে ইসলামী বক্তাদের বয়ানের মধ্য দিয়ে শুরু হয় দ্বিতীয় দিনের আনুষ্ঠানিকতা। 63টি যৌতুকবিহীন বিবাহ সম্পন্ন হয়েছে। কাল সকাল 9টায় শুরু হবে প্রথম ধাপের আখেরি মোনাজাত। শাকিবুর রহমানের রিপোর্টে বিস্তারিত। আল্লাহর সন্তুষ্টি লাভে ইবাদত বন্দেগীতে মশগুল মুসল্লিরা। ইজতেমা ময়দানে ধর্মপ্রাণ মানুষের ঢল ছাড়িয়েছে তুরাগ তীরের আশপাশ। সৃষ্টিকর্তার সান্নিধ্যে আসতে পেরে খুশি সবাই। ইজতেমায় অংশ নেওয়া সবাই চায় ইসলামের দাওয়াত ছড়িয়ে দিতে। সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠার প্রত্যাশাও তাদের। দিন গুমরা থেকে যারা পিছিয়ে গেছেন তাদেরকে যেন হকের দিকে যেন আনতে পারি। আমরা এখানে আসছি একমাত্র দিন শেখার জন্য। দুনিয়ামুখী মানুষকে দিনের দিকে ফেরানোর এই নবীওয়ালা কাজের জিম্মাদারি আমাদের উপর। আমরা মুসলমানের জন্য এরকম দোয়া করব, আল্লাহ তাআলা যেন প্রত্যেকটি মুসলমানকে যে যেখানে আছে আল্লাহ তাআলা যেন এরকম ভাবে তাদেরকে হেফাজত করে। প্রতিবারের মতো এবারও বিভিন্ন দেশ থেকে অংশ নিয়েছে মুসল্লিরা। দুনিয়া মে जितना हयात है इतना ये अल्लाह की काम करने के लिए इंशाल्लाह सब कोशिश करो। রোববার সকাল 9টায় আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার জানান, কিছু রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণ করা হবে মোনাজাতের সময়। আখেরি মোনাজাতের আগে আমরা 6টা থেকে 300 ফুটের মাথায়, দৌড়ব্রিজের মাথায় এবং ভুগরা মাথায়, এই যে বাকি যে ভিতরে যে অঞ্চলটুকু সেই অঞ্চলে সকল প্রকার যানবাহন আমরা বন্ধ রাখবো। মোনাজাত করে তারা যখন চলে যাবে তখন আস্তে আস্তে আমরা সবকিছু স্বাভাবিক হলে আবার যান চলাচল আমরা নির্বিঘ্ন করে দিব এবং স্বাভাবিক করে দেব। দেশবাসীকে দাওয়াত দিতে চাই, বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে আপনারা সকাল 9টায় শরীক হবেন। 3 ফেব্রুয়ারি থেকে শুরু হবে প্রথম পর্বের দ্বিতীয় ধাপ। শাকিবুর রহমান, RTV, গাজীপুর। দর্শক, এই মুহূর্তে টঙ্গীর ইজতেমায় রয়েছেন সহকর্মী তরিকুল ইসলাম তারেক, সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। তারেক, ইজতেমায় এখন কি আনুষ্ঠানিকতা চলছে, আমাদেরকে বিস্তারিত জানাবেন।
সুজানা, আপনি জানেন যে আজকে ইজতেমার দ্বিতীয় দিনের কার্যক্রম কিন্তু মোটামুটি শেষ ভাগেই বলা চলে। তবে বাদ ফজর থেকে কিন্তু আবার তাদের যে তৃতীয় দিনের কার্যক্রম এবং সকাল 9টায় কিন্তু তাদের সেই কার্যক্রম সমাপ্ত হবে আখেরি মোনাজাতের মাধ্যমে। এবং এখন কিন্তু এশার নামাজ শেষে কিন্তু সকলে খাবারের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং আজকের মতো কিন্তু এই ইজতেমার যে কার্যক্রম সেটি কিন্তু মোটামুটি শেষ পর্যায়ে বলা চলে। আর আইন শৃঙ্খলার যে বিষয়টি আমরা জানতে পেরেছি যে আগামীকাল ভোর 6টা থেকে কিন্তু মাঠের যে মোনাজাতকে কেন্দ্র করে কিন্তু ঢাকা ময়মনসিংহ মহাসড়ক, কামারপাড়া যে বাইপাস সড়ক রয়েছে এবং টঙ্গী কালীগঞ্জ মহাসড়কের বেশ কয়েকটি সড়ক কিন্তু ট্রাফিক নিয়ন্ত্রণ করা হবে এবং মোনাজাতের পরপর গাড়ি মোনাজাত শেষ হওয়ার পর এই ট্রাফিকগুলোকে কিন্তু নিয়ন্ত্রণের বাইরে এবং তাদের খুলে দেওয়া হবে। এছাড়াও আইন শৃঙ্খলার পরিস্থিতি যেটি আমরা দেখেছি যে পুলিশের উপস্থিতি কিন্তু পর্যাপ্ত রয়েছে এবং তবে এই যেহেতু ট্রাফিক ব্যবস্থাপনায় যেহেতু একটি নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হচ্ছে, টঙ্গী যে মন্নু গেটে থেকে যে কামারপাড়া সংযোগ সড়কটি রয়েছে সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে কিছু ফুটপাতে কিন্তু কিছু দোকানের পসরা সাজিয়ে এখনই বসে পড়েছে এবং অনেক মানুষকে আমরা দেখেছি রাস্তায় কিন্তু তাদের এখনই অবস্থান নিতে দেখা গেছে। তো সব মিলিয়ে বলা চলে যে ইজতেমার কার্যক্রম কিন্তু খুব সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এবং আগামীকাল প্রথম পর্বের যে প্রথম ধাপের যে কার্যক্রম সেটি কিন্তু সম্পন্ন হওয়ার পরপরই কিন্তু মাঠ ছেড়ে কিন্তু সকলে চলে যাবে এবং 3 তারিখ থেকে কিন্তু ইজতেমার প্রথম পর্বের যে দ্বিতীয় ধাপের কার্যক্রম সেটি শুরু হবে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। জি, ধন্যবাদ আপনাকে। সরকারি তিতুমির কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। দাবি না মানায় কলেজের সামনের রাস্তা অবরোধ করে রেখেছেন তারা। সরকার ইউজিসির চেয়ারম্যানের নেতৃত্বে গঠিত একটি বিশেষজ্ঞ কমিটি 7টি কলেজের সমন্বয়ে পৃথক বিশ্ববিদ্যালয় গঠনের লক্ষ্যে কাজ করছে বলে বিবৃতিতে জানানো হয়। তবে বিশ্ব ইজতেমার কারণে সকাল 6টা থেকে বেলা 11টা পর্যন্ত কর্মসূচি শিথিল করেছে তিতুমিরের শিক্ষার্থীরা। জাহিদ রহমানের রিপোর্ট। সরকারি তিতুমির কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে বুধবার থেকে অনশন কর্মসূচি পালন করছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। শনিবার দাবি মেনে না নেয় কলেজের সামনের রাস্তা বন্ধ করে দেয় আন্দোলনরতরা। এই পরিস্থিতিতে আমাদের একটাই দাবি, শুধুমাত্র আমাদের ভার্সিটি দাবি। আমাদের এখনো পর্যন্ত একটাই দাবি, আমরা তিতুমিরকে বিশ্ববিদ্যালয়ের রূপান্তর হিসেবে দেখতে চাই। এদিকে শিক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে চলমান আন্দোলনের বিষয়ে সরকার অবহিত রয়েছে। 7টি কলেজ নিয়ে একটি বিশেষজ্ঞ টিম কাজ করছে। জনজীবনে দুর্ভোগ সৃষ্টি হয় বা কলেজের সাধারণ শিক্ষার্থীদের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয় এমন কর্মসূচি থেকে বিরত থাকার জন্য আন্দোলনকারীদের প্রতি আহ্বান জানানো হয় বিবৃতিতে। তবে এমন আশ্বাস প্রত্যাখ্যান করে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় শিক্ষার্থীরা। যে পর্যন্ত তিতুমিরকে বিশ্ববিদ্যালয় ঘোষণা না করবে সে পর্যন্ত আমাদের অবরোধ এবং অনশন কর্মসূচি চালু থাকবে। আমরা শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমাদের যে বিশ্ববিদ্যালয় একাত্ম প্রকাশ এটা মন্ত্রণালয় এখনো করে না আমাদের সঙ্গে। এরই মধ্যে একাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। জাহিদ রহমান, আরটিভি, ঢাকা। মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবি নিয়ে সম্পন্ন হলো বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিএর 13শ জাতীয় সম্মেলন। সম্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন অধ্যক্ষ শেখ কাউসার আহমেদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন শামীম আল মামুন জুয়েল। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সম্মেলনে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ বজলুর রহমান মিয়া। এতে প্রধান অতিথি ছিলেন সমকাল পত্রিকার উপদেষ্টা সম্পাদক আবু সাইদ খান এবং বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ হেলাল উদ্দিন। দেশের অন্যতম ব্র্যান্ড ওয়ালটনের গাজীপুরে চন্দ্রা প্রধান কার্যালয় পরিদর্শন করেছেন চলমান প্রিমিয়ার লিগের ফ্র্যাঞ্চাইজি দল ঢাকা ক্যাপিটালস। 7 সদস্যের প্রতিনিধি দলে ছিলেন অধিনায়ক থিসারা পেরেরা, লিটন দাস, সাব্বির রহমান, তানজিদ তামিম, মুস্তাফিজুর রহমান। এছাড়া দলের চিফ এক্সিকিউটিভ আতিক ফাহাদ ও ম্যানেজার সাইফ। সেখানে তারা ওয়ালটন পণ্যের সুসজ্জিত ডিসপ্লে সেন্টার সহ বিভিন্ন পণ্যের ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট পরিদর্শন করেন। পরে ওয়ালটন পরিবারের সঙ্গে এক প্রীতি ক্রিকেট ম্যাচে অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটনের ডেপুটি চিফ মার্কেটিং কর্মকর্তা জোহেব আহমেদ, চিফ বিজনেস কর্মকর্তা রাজু আহমেদ, এডিশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিল্টন, ব্র্যান্ড ম্যানেজার মোস্তাফিজুর রহমান।
পাকিস্তানের বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে 18 সেনা ও 24 বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছে। প্রদেশের হারনাই জেলায় শুক্রবার রাত থেকে বিচ্ছিন্নতাবাদীদের দমনে নিরাপত্তা বাহিনীর অভিযান চলাকালীন দফায় দফায় সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে। শনিবার এসব তথ্য নিশ্চিত করে বার্তা সংস্থা ডন। এদিকে সেনা হত্যার দায় স্বীকার করেছে বেলুচিস্তানের স্বাধীনতাকামী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি। অভিযানে নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হওয়ায় গভীর শোক জানিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। স্বাধীনতার দাবিতে স্থানীয় বিচ্ছিন্নতাবাদী বেলুচ গোষ্ঠীগুলো গেল 1 দশক ধরে দেশটির নিরাপত্তা বাহিনীদের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে। প্রাতঃ সংবাদে পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।